এই আলাপচারিতায় স্বাগত। প্রথাগত রীতি মেনে ইস্টবেঙ্গল ক্লাবের প্রত্যেক বছরের মতো 1 আগস্টে আমাদের প্রতিষ্ঠা দিবস, 105তম প্রতিষ্ঠা দিবস পালিত হবে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং সামাজিক কাজকর্ম মধ্য দিয়ে আমরা 105তম প্রতিষ্ঠা বার্ষিকীকে স্মরণ করে রাখার চেষ্টা করব। তার প্রথম পর্যায়ের কাজ হচ্ছে বৃক্ষরোপণ। সেটা আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করছি আগামী 30শে জুলাই বিকেল 3টের সময় আমাদের ক্লাব প্রাঙ্গণে। মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায় মহাশয় আসবেন। তার উপস্থিতিতে আমরা প্রথম বৃক্ষরোপণ 30 তারিখ বিকেল 3টের সময় করব এবং 1 তারিখ মানে আমাদের যেদিন প্রতিষ্ঠার দিন 1 তারিখ পুরো বাংলা জুড়ে এবং কলকাতার নানা অঞ্চলে সর্বত্র, এরা শুধু ইস্টবেঙ্গল সমর্থক না, আমরা সবার কাছে অনুরোধ রাখছি যে পৃথিবী এখন যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, পরিবেশ যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, ভবিষ্যৎকে আরেকটু সুন্দর করে রাখার জন্য আমাদের বৃক্ষরোপণ আবশ্যক। সেটাকে মাথায় রেখে ইস্টবেঙ্গল ক্লাব পুরো বাংলা জুড়ে তথা ভারতবর্ষের নানা প্রান্তে আমরা এই বৃক্ষরোপণ উৎসব উদযাপন করব। সেদিন আমরা নানা ধরনের নানা ফল এবং যে গাছগুলো পরিবেশকে সত্যিকার অর্থে শোধন করে সেই ধরনের বৃক্ষরোপণ আমরা করব। আপনাদেরও প্রত্যেককে আমন্ত্রণ জানাবো এই বৃক্ষরোপণ উৎসবে অংশগ্রহণ করার জন্য। 30 তারিখ বিকেল 3টের সময় ক্লাবে প্রাঙ্গণে আসার জন্য এবং 1 তারিখ আপনারাও যদি আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে গাছ লাগান, তাহলে হয়তো বা ভবিষ্যতের পৃথিবী সত্যিকার অর্থে সুন্দর হয়ে উঠবে। আর সেই জন্য যদি চারার যে ব্যবস্থা, সেটা মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের ব্যবস্থা করে দিয়েছেন বন দপ্তর এবং হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে। তার যদি প্রয়োজন পড়ে ক্লাবকে আপনারা জানালে আমরা সেই চারার ব্যবস্থা করে দেব। সেটা গেল সামাজিক একটি দিক। আর তাছাড়া যেরকম 11 তারিখ 1 তারিখ সকালবেলায় আমাদের ক্লাবের প্রতিষ্ঠাতা পুরুষ যারা ছিলেন, সুরেশচন্দ্র চৌধুরী, শৈলেশ বসু এবং নশা সেনের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্প অর্ঘ্যদান এবং প্রদীপ প্রজ্বলন এবং ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা সকালটাকে উদযাপন করব। আর সন্ধে 6টার সময় আমরা ক্ষুদিরাম অনুশীলনী কেন্দ্রে আমরা বিকেলের অনুষ্ঠান প্রত্যেকবারের মতো। আমি দাদাকে বলছি সেদিনের সমস্ত অনুষ্ঠানটি নিয়ে যদি আপনি সবাইকে জানান তাহলে খুব ভালো। কি করলে? নমস্কার। সম্পাদকের নির্দেশ অমান্য করাটা আমি শিখিনি, কাজে বাধ্য হয়ে আমাকে তার অনিচ্ছার বিরুদ্ধে আমার ইচ্ছার বিরুদ্ধে তাকে মান্যতা দিতে বাধ্য হচ্ছি। আর ঠিক আছে, ঠিক আছে। তো এই অনুষ্ঠানের সঙ্গে, অর্থাৎ 1 তারিখে আমরা যে অনুষ্ঠানের কথাটা একটু ঘোষণা করা হলো, এই অনুষ্ঠানের সঙ্গে এত স্মৃতি বিজড়িত, এত কিছু আমরা করেছি বিগত বছরগুলোতে, তার ফলে সবসময় একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে জানার জন্যে আমরা কতটা এগোলাম, নতুন কিছু সংযোজিত হলো কি হলো না। যাই হোক, প্রথমে বলা দরকার এরা অনেক কিছু ভেবেছে এবারে, যা অন্যান্য বছর হয়নি। এটা আমাদের নতুন সম্পাদকের কৃতিত্ব হিসেবে মানতেই হবে যে তিনি বিভিন্ন সম্ভাবনার কথা এখানে উল্লেখ করেছেন, আপনারাও জানবেন। এবং দেখে আমি নিশ্চিত যে সবাই খুবই পুলকিত বোধ করবেন যে এত কিছু তাহলে করা যেতে পারে। এই প্রসঙ্গত একটা পুরনো স্মৃতি আমার মনে পড়ছে। এই অনুষ্ঠান যখন আমরা শুরু করেছিলাম আজ থেকে প্রায় 20 বছর আগে, প্রথমবার যখন আমরা অনুষ্ঠানটা করি, যখন ঘোষণা করলাম ওকে এই দেববাহিনীরা, সবাই চমকে উঠেছিল, একে তাকে কেন দেওয়া হবে, কি ইত্যাদি ইত্যাদি। তারপরে অবশ্যই সমস্তই
ধারাবাহিকতার মধ্যে পড়ে গেছে। এবারে আমাদের এই পয়লা অগাস্টের অনুষ্ঠানে প্রথম যে আকর্ষণীয় বিষয়টা থাকে সেটা হচ্ছে আমরা যেটা শুরু করেছিলাম সেই 20 বছর আগে বা ওরকম ভারত গৌরব পুরস্কার। আর কেউ কখনো দেয় না, আমরাই একমাত্র ক্লাব যে বিভিন্ন খেলাধুলার বিভিন্ন অঙ্গন থেকে ভারত গৌরবকে আবিষ্কার করি, চিহ্নিত করি, পুরস্কৃত করতে পেরে আমরা নিজেরা উল্লসিত বোধ করি। ওই জন্য আমরা প্রথমবার দিয়েছিলাম লেসলি ক্লডিয়াসকে, যার নাম সবাই ভুলে গেছে, যে 4 বারের অলিম্পিয়ান, সে নাম সবাই ভুলে গেছে। যখন আমরা শুরু করেছিলাম, যখন ঘোষণা করেছিলাম লেসলি ক্লডিয়াসকে আমরা এবার ভারত গৌরব দিচ্ছি, সবাই চমকে উঠেছিল, কে লেসলি ক্লডিয়াস? এখনকার জেনারেশন জানার কথা। যাই হোক, এইবারে এই পুরস্কার দেওয়ার জন্যে আমরা অনেক ভেবেছি কাকে ভারত গৌরব দেওয়া যেতে পারে। এত এত সমস্ত কীর্তিমান মানুষরা আছেন সারা দেশ জুড়ে, তার থেকে কাকে বেছে নেব? সহসা আমাদের বেশিরভাগ মানুষের মনে হলো যে খুব সরল সমাধান, সেটা বাংলার মহারাজ ক্রিকেটের একজনই, তাকেই তো ভারত গৌরব দেওয়া উচিত। কাজেই আবিষ্কার করলাম বাংলার ক্রিকেট মহারাজ সৌরভ গাঙ্গুলিকে ভারত গৌরব পুরস্কারে সম্মানিত করা হবে এবারে। ওকে সম্মানিত করতে গিয়ে আসলে ইসরোর ক্লাবই সম্মানিত বোধ করি সবচেয়ে বেশি, কারণ আমাদের ক্লাব যখন উনি খেলতেন কোনো একটা সময়, সেই খেলতে খেলতেই উনি বিভিন্ন উচ্চতর প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছিলেন। এটা অনেকেই ভুলেও গেছে, জানেও না, কিন্তু এটুকু নিশ্চয়ই আমাদের মনে থাকবে যে সৌরভ গাঙ্গুলি কলকাতার ফুটবলের মহারাজ তো বটেই, আর স্বনামধন্য ক্রিকেটের কথা বলছি, হ্যাঁ, আর ওই ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন, তারটা কি ভুলে গেলাম, কার কথা বলছি? প্রিন্স অফ কলকাতা বলতেন, বয়কট ওকে বলতেন প্রিন্স অফ কলকাতা। কাজেই ওকে চিহ্নিত করতে, ওকে সম্মানিত করতে কারোর কোনো বাধা থাকার কথা নয়, দ্বিধা থাকার কথা নয়। এবং আমি নিশ্চিত জানি সেদিনও, অর্থাৎ 1 তারিখেও সবাই সমান উল্লসিত হবেন যে এটা সঠিক নির্বাচন করা হয়েছে। এরপর আমাদের দুটো নিয়মিতভাবে প্রত্যেক বছর আমরা 2জন ফুটবলারকে বা ক্রীড়াবিদকে পুরস্কৃত করে থাকি, বিশেষত যারা আগে দিনে, এখন নয়, কারেন্ট প্লেয়ার নয়, কারেন্ট স্পোর্টসম্যান নয়, একটু কী বলবো প্রবীণ, বা যারা এখন সরাসরি খেলাধুলার সঙ্গে যুক্ত নেই কিন্তু তারা প্রচুর কন্ট্রিবিউট করেছেন, তেমন মানুষদেরও চিহ্নিত করা এবং তাদেরকে পুরস্কৃত করে তাদেরকে সম্মানিত করার আমাদের একটা প্রোগ্রাম থাকে। প্রতি বছর 2জনকে আমরা দিয়ে থাকি। এবারে সে 2জনের মধ্যে আছেন, আপনারা সবাই তাদের নাম জানেন। একজন হচ্ছে রঞ্জিত মুখার্জি, তার ক্রীড়াবৃত্তি অনেকে জানতেও পারেন, কেউ খেলা দেখেও থাকতে পারেন। আরেকজন হচ্ছেন প্রশান্ত ব্যানার্জি। প্রশান্ত বিভিন্ন কারণে বিখ্যাত। প্রথমত দুর্ধর্ষ খেলোয়াড় তো ছিলেনই, বাংলার হয়ে খেলেছেন, দেশের হয়ে খেলেছেন। উনি একজন ভালো কোচ, গ্রেড 1 কোচ, যদিও সেই হিসাবে তাকে খুব একটা ব্যবহৃত হতে দেখছি না, আমি জানি না, সেটা আমার দৈন্য হতে পারে, কিন্তু উনি কোয়ালিফাইড ভালো কোচ প্রশান্ত ব্যানার্জি। খেলোয়াড় তো কিরম ছিলেন সকলেই জানেন, তাকেও আমরা এবছর তার সারা জীবনের কীর্তির জন্যে পুরস্কৃত করার কথা আমরা স্থির করেছি, যাকে আমরা বলছি জীবনকৃতি সম্মান দেয়া। এরপর এই খেলোয়াড় ছাড়াও খেলোয়াড়ের বাইরে, খেলাধুলার মাঠের বাইরে যারা নানা ধরনের কাজ করেন খেলাধুলার উন্নতির জন্যে, খেলোয়াড়ের উন্নতির জন্যে, ক্রীড়ার ব্যবস্থার বিকাশের জন্যে,
তার থেকে আমরা অনেককে বেশি নিয়ে থাকি। তবে এদের কথা বলতে গেলে প্রথমেই আপনার নাম আসবে যত সাংবাদিকদের কথা, যারা আপনারা এখানে আছেন। সাংবাদিকরা দেখেন এবং লেখেন বলেই তো খেলাধুলার এত প্রচার প্রসার হয়। কাজে এটা তো আমরা ভেবেছিলাম অনেক আগে, যখন আমরা ওই ইয়েতে বা পুরস্কার দেওয়া শুরু করি, তখনও ভেবেছি সাংবাদিকদের কথা ভুললে চলবে না, ওদেরকেও সম্মানিত করতে হবে। এবং প্রতি বছর আমরা অন্তত 2 জন সাংবাদিককে বা সংবাদপত্রের সাথে যুক্ত মানুষদের আমাদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করে আসছি। এবারের জন্যে যাদেরকে আমরা নির্বাচিত করেছি তার মধ্যে একজন প্রায় সারা ভারতবর্ষ জুড়েই খ্যাতিমান, রাজদীপ সরদেশাই। তার পরিচয় দিয়ে বিশেষ দেওয়ার দরকার নেই। যারাই খবরের কাগজ পড়েন, টিভি দেখেন, সকলেই তার চেহারাও দেখেন, ছবিও দেখেন, কথাও শোনেন। কাজে রাজদীপ সরদেশাই। দ্বিতীয় একেবারে আমাদের যাকে আমরা বলতে পারি আমাদের ঘরের ছেলে, আপনার প্রত্যেকের বন্ধু মানুষ, সরোজ চক্রবর্তী। দীর্ঘদিন কলকাতায় সাংবাদিকতা করেছেন, কলকাতার আশেপাশের রাজ্যগুলোতে ছিলেন। আমি ব্যক্তিগতভাবে এই কলকাতার আশেপাশে রাজ্যগুলোতে যেখানেই গেছি সেখানেই দেখি সরোজ হারিয়ে। আপনি এখানে বলে আমার এখন এখানে পোস্টিং, এটা আগরতলায় হোক, গুয়াহাটি হোক, সব জায়গায় গিয়ে দেখা হয়েছে ওর সঙ্গে। এবং উনি যে অত্যন্ত গুণী এবং কীর্তিমান সাংবাদিক, সে বিষয়ে আমার সার্টিফিকেশন কোনো প্রয়োজন নেই। তিনি নিজেই সার্টিফিকেট। তাকে এবারে সম্মানিত করতে পেরে আমি ব্যক্তিগতভাবে খুবই উল্লসিত এবং বোধ করছি। প্রশাসনের সম্পাদক মহাশয়কে ধন্যবাদও জানিয়েছি, সেখানে এই কথা আপনারা ভেবেছেন। এরপর আমরা আরেকটা ডিসিপ্লিন থেকে লোকজনকে পুরস্কার যখন প্রথম শুরু করি, আমি ব্যক্তিগতভাবে প্রচুর গালমন্দ খেয়েছি। আমি সারা জীবন ধরে অনেক গালমন্দ খেয়েছি, সে তো খেতেই হবে। কিন্তু যখনই আমি বললাম এই পুরস্কার তালিকার মধ্যে রেফারিদেরও রাখতে হবে, সবাই এমনও সমালোচনা হয়েছিল। আমি নাম করছি না, ইচ্ছে করলেই আপনার জেনে যাবেন সেটা। এইভাবে কি রেফারিও কেনা যায়? আমরা রেফারিকে কিনছি না, আমরা রেফারিকে আমাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছি। দুটো যদি বাংলা ভাষায় বুঝতে অসুবিধা হয় বলবেন, কি ভাষায় বললে আপনি বুঝতে পারবেন, আমি সেই ভাষাতেই বলবো। যাই হোক, ওভার দি ইয়ার্স, এখন সময় এত 2 বছর কেটে যাওয়ার পরে আজকাল এরকম বলে কিনা আমি জানি না, তবে আমি তো অত আর বেশি রেগুলার মাঠে আসি না, তার ফলে হয়তো আমার কানে পৌঁছায় না। এরা বলতে পারবেন এখনো ওইরকম বলে কিনা যে রেফারিকে চেষ্টা করা যাচ্ছে না। এটা আমাদের উদ্দেশ্য ছিল না, কখনোই ছিল না। রেফারির কথা কেন এলো? পুরো যেমন আমাদের যে কোনো অনুষ্ঠানে, সে বিয়ে, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, যাই হোক, একজন পুরোহিত তো লাগেই, আপনি বিশ্বাসী হন বা না হন। তো আমি ঘোরতর নাস্তিক মানুষ, তা সত্ত্বেও এই সত্যটাকে অস্বীকার করবো কী করে যে আমাদের যে কোনো অনুষ্ঠানে একজন পুরোহিতকে লাগেই। সেইভাবে খেলার মাঠে রেফারি ছাড়া খেলা হবে কী করে? শীত ছাড়া যেমন যোগ্য হয় না, তেমনি রেফারি ছাড়া ফুটবল খেলা হয় না, কোনো খেলাই হয় না। কোথাও রেফারি, কোথাও আম্পায়ার, যে নামে বলি না কেন, থাকবেই একজন যে নিয়ামক বা নিয়োগকর্তা। এবারে সেই রেফারিদের তালিকায় আছেন সুকৃতি কুমার দত্ত। ওনার নাম যেমন, অনেক কাজের ক্ষেত্রেও যে সুকৃতি যথেষ্ট রেখেছেন, যেখানে ওকে বেছে দিনে আমাদের কোনো অসুবিধা হয়নি। আর আরেকজন, তার নাম সকলেই জানা আপনাদের, জয়ন্ত ব্যানার্জি। জয়ন্ত ব্যানার্জি তার রেফারিংয়ের জন্য যথেষ্ট কুশলতা পরিচয় দিয়েছেন। আমরা খুবই আনন্দিত যে তাকেও আমরা এবার সম্মানিত করতে পারছি। এরপর থাকে আমাদের বছরের সেরা ফুটবল খেলোয়াড়কে। এখন ইস্টবেঙ্গল ক্লাবের সেরা ফুটবল খেলোয়াড় বেছে নেওয়া বছরের জন্য খুব কঠিন কাজ। কাকে বাদ দিয়ে কার কথা বলবো? আমি তো ভাবছিলাম, যদি যখন পঞ্চপাণ্ডবরা খেলতেন তখন যদি পুরস্কার দেওয়ার নাম হয়
ব্যবস্থা থাকতো তাহলে তারা কাকে বাঁচতে পাঁচের মধ্যে যে সমস্যা হতো, ঠিক অনুরূপ সমস্যা আমাদেরও আছে। অত বিখ্যাত নামজন হয়তো ছড়িয়ে নেই, কিন্তু নিজের নিজের ক্ষেত্রে তারা প্রত্যেকেই কীর্তিমান। তারা সবাই দর্শকদের প্রাণের বিন্দুতে শব্দ তুলতে থাকে যখন ওরা মাঠে নামেন। সেই হিসেবে আমাদের এবারে সেরা খেলোয়াড় পুরস্কার দেওয়া হচ্ছে নন্দকুমার শেখর। নন্দকুমার তো আপনাদের সঙ্গে অনেকেই জানেন, মনে আছে হয়তো, গত বছর ডার্বি ম্যাচে গোল করে, তাই তো একদম গোল করে খ্যাতির সৃষ্টি হয়ে গিয়েছিলেন। তার সারা বছরই খুব ভালো করেছেন, যে কারণে আমাদের ওকে বেছে নিতে আমাদের বিশেষ অসুবিধা হয়নি। অর্থাৎ পঞ্চপাণ্ডব ছিল না, এখন তো এখন দু একজন পাণ্ডব খুঁজে পাওয়া যায়, তার থেকে বেছে নিতে কি আর এমন কষ্ট। যাই হোক, আমরা খুব খুশি। নন্দকুমার অল্প বয়স্ক আরও ভবিষ্যতে আরও উন্নতি করবে, বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা নন্দকুমার শেখরকে বেছে নিয়েছি, কিন্তু একজন প্রতিষ্ঠিত খেলোয়াড় বেছে নেওয়াতে কি আর এমন কৃতিত্ব বা কি এমন আমরা সম্ভাবনার কথা বলছি, কিন্তু উদীয়মান খেলোয়াড় যারা নতুন করে উঠছে, যাদের সম্ভাবনা বিপুল সম্ভাবনা ছড়িয়ে আছে সামনে, তাদের কথাও তো ভাবা দরকার, তাদেরকে তো উৎসাহিত করা দরকার। সেই জন্যে আমরা ওইরকম উদীয়মান খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছি প্রভুসুতন সিং গিল। গিলকে আপনার মনে আছে, জঙ্গলের হয়ে প্রচুর খেলছে, দুর্দান্ত সব গোল বাঁচিয়েছে। তো এরকম প্লেয়ারকে তুলে নিতে বেছে নিতে পেরে আমরা খুশি। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রভুসুতন সিং গিলকে উদাহরণ হিসেবে রেখে অন্য আরও তরুণ খেলোয়াড়রা অনেক বেশি উৎসাহিত হবে টু গিভ দেয়ার বেস্ট, যাতে তারাও একদিন এই পুরস্কারের অধীশ্বর হতে পারে। শুধু ফুটবল নিয়ে কথা বলছি, যদিও আমরা মূলত ফুটবল ক্লাব, কিন্তু অন্য খেলাগুলোতে বাদ দিই না। আমরা ক্রিকেটও যথেষ্ট ভালো খেলছি, হকিতে ভালো খেলছি। তো আমরা একজন ক্রিকেট খেলোয়াড়কেও এবারে মনে করলাম তাকে সম্মানিত করা দরকার। এই সম্মানিত বছরের সেরা ক্রিকেট খেলোয়াড় হচ্ছেন সাত্তকী দত্ত। সাত্তকী শব্দের নামটা শুনলেই মহাভারত মনে পড়ে যেতে পারে। সাত্তকী ছিলেন পাণ্ডবপক্ষের মহাভারত তলোয়ার। সেই সাত্তকী দত্তকে আমরা এবার সেরা ক্রিকেটার হিসেবে পুরস্কার দিচ্ছি। আর এইবার যে কথাটা বলবো, কিভাবে বলবো সেটা আমি ভাবছি। একটা নতুন পুরস্কার বলবো না, সম্মাননা দেবার আমরা স্থির করেছি, একেবারে নতুন। সেটা হচ্ছে মাঠে যে লক্ষ লক্ষ দর্শক আসেন, গলা ফাটা রোদে বৃষ্টিতে ভেজেন, তাদের জন্য কি কিছু কখন থাকবে না? তাদের কথা তো ভাবা দরকার। তাদের মধ্যে তো উৎসাহী থাকে যে মাঠে গেলে আমারও কিছু রেকগনিশন হতে পারে। আমরা তাই দুজনকে বেছে নিয়েছি যাদেরকে আমাদের মনে হয়েছে বছরের সেরা ফ্যান বা দর্শক, যা গ্যালারি ভর্তি করতে সাহায্য করেন। এর মধ্যে একজন হচ্ছেন শ্রী মুকুল গাঙ্গুলি, আরেকজন গণেশ দাস। মুকুল গাঙ্গুলি প্রশ্নস্তরে কে? মুকুল গাঙ্গুলি কে বা গণেশ দাস কে, এটা বলতে গেলে আমার গলাটা একটু ব্যথিত বোধ করবে, বিশেষ করে গণেশ দাসের কথা বলতে গিয়ে। গণেশ দাসকে আপনারা হয়তো দেখেছেন, দেখবেন হুইল চেয়ারে বসে উনি প্রতিদিন মাঠে খেলা দেখতে আসেন। সে এখানে হোক বা যুবভারতীতে হোক, উনি হুইল চেয়ারে বসে বসে খেলা দেখতে আসেন। কেন? উনি চলশক্তির অভাব, কিন্তু মাঠের ব্যাপারে, ইস্টবেঙ্গলের খেলার ব্যাপারে তার অদম্য উৎসাহ শুধু না এসে উনি থাকতে পারবেন না, উনি আসবেনই। এখন তো অনেক বিকল্প বেরিয়ে গেছে, যাদের এরকম শারীরিক দৈন্য থাকে, তাহলে ঘরে বসে টিভিতে খেলা দেখতে পারেন। কিন্তু গণেশ দাস না, তাকে মাঠে যেতেই হবে, লালুদুর জার্সি দেখতেই হবে, এবং লালুদুর জার্সি করে যারা ছুটে বেড়াচ্ছে সেই ছুটন্ত
প্রতিভাগুলো তো চিহ্নিত করতে হবে। এই জন্য এই শারীরিক বৈকল্য থাকা সত্ত্বেও উনি নিয়মিতভাবে মাঠে আসেন, খেলা দেখেন। এইরকম মানুষকে যদি আমরা সম্মান না জানাই তাহলে কাকে জানাবো? ইনি তো রয়েছেন যে কিরকম সমর্থক হতে হয়, সমর্থকের যদি পরিচয় দিতে হয় তাহলে এই হচ্ছেন উদাহরণ। সিমিলারলি আরেকজন হচ্ছেন মুকুল গাঙ্গুলি। তার এখন বয়স উনি আমার চেয়েও কিছুটা বড়, 90-এর কাছাকাছি। এই 90-এর কাছাকাছি ওনার এখন স্মৃতি বা মেধা স্বাভাবিকভাবেই আপনাদের মতন তরুণ বা যুবকদের মতন কাজ করে না, কিন্তু ফুটবলের কথা শুনলে বা বিশেষত ইস্টবেঙ্গলের কথা শুনলে তার স্মৃতি যেন চমকে ওঠে। আবার ঠিক আছে, খেলা জিতছে, টিম জিতেছে, এই খবর পেলে ওনার এত উচ্ছ্বাস এই বয়স প্রায় ধরে রাখতে হয় যেন উনি হঠাৎ করে উল্টে ফুলটে পড়ে না যান বা কোনো রকম অন্য অসুখ না বাদিয়ে বসেন। অর্থাৎ এই বয়সেও একই রকম ফুটবল পাগলামি আছে। আসলে তো ফুটবল পাগল না হলে ময়দানে গিয়ে বছর বছর রোদে বৃষ্টিতে কে আর ওইসব ধকল বহায়? ওই পাগলামি থেকেই তো মাঠে ছুটে ছুটে আসা। এটা শুধু শুধু যে আমাদের মাঠে ছুটে আসে না, সারা পৃথিবী জুড়ে যারা ফুটবল মাঠে যান নিয়মিতভাবে তারা প্রত্যেকেই কোনো ওই ফুটবল ম্যানিয়ার বা ফুটবল বৈদলের শিকার। এটা এই তথ্যটুকু আমি শুনেছিলাম ইংল্যান্ডে বসে, ইংল্যান্ডে মাঠে খেলা দিয়ে। বয়স্ক এই না বয়স্ক বয়স্ক কথাটা বললো না, বয়স্ক কথা বলে তোকে ধরে বের করে দেবে। এরা হচ্ছে ফুটবলের একনিষ্ঠ সমর্থক, একনিষ্ঠ ফুটবল নিষ্ঠ মানুষ। এই ফুটবল নিষ্ঠা যাদের আছে তাদের কাছে বয়স কোনো বাধা নয়। আমাদের এই মুকুলবাবুর ক্ষেত্রে তাই, তার কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম যে এই বয়সেও মাঠে আসেন এবং একই রকম আমাদের তরুণদের মতো একই রকম ওই উল্লসিত বোধ করেন যদি টিম জেতে বা টিমের ভালো খবর থাকে, এবং একই রকমভাবে খুবই বেদনার্থ হন যখন দল ঠিক মতন খেলতে পারে না বা দলের ক্ষেত্রে বিপর্যয় কোনো ঘটে, অর্থাৎ হেরে যায় যদি বা জিততে পারলো না। সেই বেদনা এই বয়সেও এখনো ওকে একেবারে উদ্বেলিত করে। এইবার আমি এমন একজনের নাম করবো যাকে আমরা এবারে বেছে নিয়েছি এই আমাদের বিশেষ পুরস্কারের জন্যে, এবং সেই পুরস্কার দিতে গিয়ে আমরা হঠাৎ মনে হলো শুধু একে দিলেই হবে। আমরা আগে একবার করেছিলাম, আপনার কারো মনে আছে কিনা জানি না, বেশ 4-5 বছর আগে বোধ হয়, বাবু কি বলতে পারবে? অর্থাৎ যারা খেলোয়াড় তৈরি করেছেন তাদের যারা শিক্ষক ছিলেন 22শে মার্চ তাদেরকে, বা তাদের প্যারেন্টের যারা বাবা মা অনেক চেষ্টা করে খেলোয়াড় তৈরি করেছেন, যে ফিল্ডেরই হোক না কেন। আমার এখনো মনে আছে বড়ুয়া দাবার ক্ষেত্রে বড়ুয়ার যে সেটা কি নাম, দিব্যেন্দু বড়ুয়া বড়ুয়ার বাবাকে যখন পুরস্কার দেওয়া হচ্ছিল, উনি প্রায় ওই বয়সেও আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলার মতন অবস্থা। বলে আমি তো ভাবিনি কোনোদিন আমাকে এখানে ডাকা হবে, আমি তো কিছু করিনি। মানে আপনি সবচেয়ে বড় কাজটা করেছেন, আপনি এরকম একটি ছেলেকে তৈরি করেছেন যে বিশ্ব জুড়ে কাজে হয়ে গেছে দাওয়ার ক্ষেত্রে। সেই কথাটা মনে রেখেই আমরা এবারে বেছে নিয়েছি ক্রিকেটেরই একজন, ক্রিকেট না, টেনিস। না বলছি সে হচ্ছে মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি কি অবশ্য বলে জানেন, এখন ভারতীয় দলের অন্যতম সেরা স্পিড স্টার, সেরা ফাস্ট বোলার। সবাই যখন এরকম বললো যে স্বামীকে দেওয়া হবে, আমরা স্বামীকেই দেওয়া হচ্ছে, কারো স্ত্রীকে দেওয়া হচ্ছে না, তাই চিন্তিত করার কোনো কারণ নেই। আর স্বামীর কীর্তি আমার বলার প্রয়োজন নেই, সকলেই যারা
ক্রিকেট ফলো করেন তারা সকলেই জানেন। কিন্তু স্বামী যখন বলা হলো যে আপনাকে আমরা এই পুরস্কারটা দেওয়ার কথা ভাবছি, চমকে উঠেছেন যে আমাকে, আপনারা জানেন হয়তো স্বামী বেসিক্যালি কলকাতায় থাকতেন, এখন অবশ্য সারা বছর থাকে আর কোথায়, সারা বছরই তো হয় ট্রেনিং ক্যাম্পে, নয় কোচিং ক্যাম্পে, নয় বিদেশ ভ্রমণে ব্যস্ত থাকছেন। আর খেলা নিয়ে যখন কথা বলছি, আর আমাদের ইস্টবেঙ্গল ক্লাব ফুটবল মূলত, তাহলে এই ফুটবলার তৈরি করে তাকে পরিচালিত করবে কে, কারা? অবভিয়াসলি একটাই উত্তর, কোচ। কোচই তো করবেন। আমরা কিন্তু এতকাল ধরে প্রায় বলা যেতে পারে অস্বীকার করে এসেছি যে কোচদের ভূমিকা কতখানি গুরুত্বপূর্ণ। এটা মাথায় রেখে আমরা এবার শুরু করলাম। কোচেদেরও আমরা পুরস্কৃত করতে চাই। পুরস্কৃত কথাটা ভুল, বলা হচ্ছে আমাদের শ্রদ্ধা অর্পণ করতে চাই, আমরা আমাদের কুশলতার প্রশংসার কথা ভুলিয়ে দিতে চাই। সেই কথা ভেবে এবছর আমাদের যে কোচ কার্লোস কুয়াদ্রা, তাকে আমরা বেছে নিয়েছি এই পুরস্কারের জন্য। আমরা আশা করব প্রতি বছরই আমরা এই জিনিসটা করতে পারবো, কারণ এই যে এটার প্রবণতাটা আমরা শুরু করছি, এটা বহমান প্রবণতা, একবারের একটা এক্সপিরিয়েন্স নয়। আর একটা কথা বলেই আমার এই দীর্ঘ কী বলবো শব্দচয়ন থামিয়ে দিতে হবে। সেটা হচ্ছে আরেকজনের কথা না বললে আমাদের বাঙালিদের অন্তত মনে একটু দুঃখ থেকে যায়। কারণ আমাকে এবারে প্রশ্ন করেছিল, আপনাদের তালিকায় লেখা থাকে ক্রিকেট সেক্রেটারি, টেনিস সেক্রেটারি বলে, টেনিস কি আপনারা খেলেন? আমরা খেলতাম, এখনও খেলি, কিন্তু আরও বড় করে যেভাবে খেলা দরকার সেটা ভাবছি আমরা কী করে শুরু করবো। মাঠটা তৈরি করতে হবে, কাজে মাঠে প্রয়োজন সেসব করতে হবে। কিন্তু টেনিসের কথা বলতে গেলেই বাংলার প্রথম যে নামটা মনে আসে সেটা হচ্ছে মেয়েটার নাম কি, সানিয়া মির্জা। ও তো এখানে কলকাতার মেয়ে, বড় হয়েছে, এখানে খেলা শিখেছে। তারপরে এখন অবশ্য সে প্রথমে হায়দ্রাবাদ, তারপরে পাকিস্তান, হয়ে আবার ব্যাক টু হায়দ্রাবাদ, এই অবস্থায় আছে। সানিয়া মির্জাকে যখন প্রস্তাব দেওয়া হলো যে আপনি কি আমাদের ক্লাবে আসবেন, তো উনি তো একা আসতে পারবেন না, তো আমরা যেখানে থ্রু পাচ্ছিল যেতে হয়তো ওর বাবাকে ধরলাম। ওর বাবা বলে হ্যাঁ যেমন নিশ্চয়ই। তো সানিয়া মির্জার বাবা ইমরান আজিজ মির্জাকেও আমরা এটা আহ্বান করছি, মেয়েকে সঙ্গে নিয়ে আসবেন, এখানে আমাদের শ্রদ্ধা গ্রহণ করবেন। এবং সানিয়া মির্জাকে ডাকার দুটি কারণ। প্রথমত একটা জ্বলন্ত উদাহরণ, কিভাবে ছোট বয়সে এখানে উঠে আসতে হয়, যতক্ষণ এই নামটা বারবার উচ্চারিত হবে তারই জন্য সেটা একটা কারণ। এবং একজন বাবা কি হতে পারেন, বাবা কি করতে পারেন, সেটা একটা উদাহরণে থাকলো। কারণ আমাদের সাধারণত খেলাধুলো যারা করে ছেলেমেয়েরা, তাদের বাড়িতে সবসময় সব ক্ষেত্রে নয়, এক্সেপশন আছে, কিন্তু অনেক সময় অনেক কটু কথা শুনতে হয়, খেলবি না পড়বি চিন্তা দিয়ে আর কি। কিন্তু এই যে উদাহরণগুলো, এই যারা এরকম কী বলবো পেইন দ্য ওয়ে বলে আর কি, তাই তাদের কথা আমাদের মনে রাখা দরকার। এই সব নিয়েই মোটামুটিভাবে আমাদের 1 আগস্টের চিরাচরি যে শ্রদ্ধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই প্রোগ্রাম গত 20 বছরের মতন ধরে চলছে, আগামী দিনেও অব্যাহত থাকবে। এবং এবারে আগেই বলেছি, এবারে এই সমস্ত কৃতিত্বের জন্য থ্যাংকস টু আওয়ার নতুন সেক্রেটারি রূপক সাহা। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। যে দীপেন্দু বড়ুয়ার কথা বলছিলেন, অ্যাকচুয়ালি সেটা একটা অনুপ্রেরণা ছিল। তো সেই অনুপ্রেরণা থেকেই আমরা যেটা ভেবেছিলাম, দ্য মেকার অফ এ চ্যাম্পিয়ন। বেসিক্যালি চ্যাম্পিয়ন তৈরি করার পরিশ্রম খুব সহজ নয়, ভীষণ কঠিন।
আর এই চ্যাম্পিয়ন যারা তৈরি করেন, যেরকম যার কথা দাদা বললেন ইমরাজ আজিজ মির্জা, উনি বলেছিলেন যে কেউ বলে বিট করছে, সানিয়ার বিটিং শুনে, শুধু আওয়াজটা শুনে আমি বলে দিতে পারবো এটা কার বিটিং, এটা সানিয়ার কিনা। বলে যে র্যাকেটের হিটিংটা হচ্ছে, ওই হিটিং এর আওয়াজ শুনে আমি বলে দিতে পারবো এটা সানিয়ার কিনা। সো হি ইজ দ্য রিয়েল মেকার অফ এ চ্যাম্পিয়ন। সো বেসিক্যালি যেরকম দিব্যেন্দু বড়ুয়ার বাবার কথা দাদা বললেন, সেই ভাবনা থেকেই আমাদের ওই ভাবনাটা এসছে, এবং এই বছর থেকে বা এই বছর এটলিস্ট আমরা দ্য মেকার অফ এ চ্যাম্পিয়ন আমরা বেছে নিয়েছি দাদা যেভাবে বললেন, একদমই ইমরাজ আজিজ মির্জাকে। আর দাদা স্বামীর কথা বলছিলেন, ইজ এ রিয়েল প্রাইড অফ বেঙ্গল, হয়তোবা উত্তরপ্রদেশের ছেলে, কিন্তু সম্মানিত করেছে বাংলাকে। যখন আমাদের সাথে কথা হচ্ছিল আমাদের উনি বলেছিলেন আমি তো বাংলার ছেলে, বাংলাতে বলেন আমি তো বাংলার ছেলে, সম্পূর্ণভাবে বাংলার কথা ভাবি। সুতরাং প্রাইড অফ বেঙ্গল ইজ দ্য রাইট অনার ফর মি। তো বেসিক্যালি আমরা বলছি যিনি বাংলার গৌরব, যিনি ভারতকে তথা বিশ্বকে গৌরবান্বিত করেছেন, মোহাম্মদ সামিকে এবার আমরা প্রাইড অফ বেঙ্গল অ্যাওয়ার্ড দিচ্ছি। দাদা সবটাই আপনাদের এক এক করে বলেছেন যে কিছু নতুন ক্যাটাগরি হয়তোবা আমরা মনে হয়েছে এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে বা সত্যিকার অর্থে ওই রকম ক্রীড়াবিদ যদি তৈরি করতে হয়, সানিয়া মির্জাকে যদি আনতে হয়, দেন উই নিড এ মেকার অফ এ চ্যাম্পিয়ন। যে আজকের বাবা মাদের যে স্যাক্রিফাইস টু বিল্ড আপ এ প্লেয়ার, এইটা কিন্তু যতক্ষণ না ইমরান আজিজ মির্জাদের মতো কেউ থাকবেন যারা ওই স্যাক্রিফাইস না করবেন, যে শুধু হিটিং এর আওয়াজ শুনে বলে দিতে পারেন সানিয়া হিটিং করছে কি করছেন না, তাহলে হয়তোবা এই ধরনের প্লেয়ার তৈরি হবে যারা ভারতবর্ষকে গৌরবান্বিত করবে এবং যাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করব। দাদা প্রত্যেকের কথা বলেছেন, কিন্তু এরা প্রত্যেকেই সম্মানিত হবেন যদি আপনারা সবাই এই 1 তারিখ মানে 1 আগস্টের অনুষ্ঠানে যা হতে চলেছে আমাদের ক্ষুদিরাম অনুশীলনী কেন্দ্রে সন্ধে 6টা, আপনাদের প্রত্যেকের উপস্থিতিতে ইস্টবেঙ্গল ক্লাব তাদের সম্মান জানানোর চেষ্টা করবেন। আর আপনাদের উপস্থিতি শুধু ইস্টবেঙ্গল ক্লাবকে নয়, ওই সমস্ত দিকপাল খেলোয়াড়দের, রেফারিদের এবং সাংবাদিকদেরও সম্মানিত করবে। আপনাদের উৎসাহ, আপনাদের করতালি তাদেরকে আবারও মনে করিয়ে দেবেন তারা আমাদের কত গর্বের মানুষ। তাই আপনাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে অনুরোধ করব, আমন্ত্রণ জানাবো, আপনাদের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাবো, যাতে করে আপনারা 1 আগস্ট সন্ধ্যে 6টার সময় ক্ষুদিরাম অনুশীলনী কেন্দ্রে উপস্থিত থাকেন। আর এই কার্লেজ কোয়াদ্রেটকে যে পুরস্কারটা দেওয়া হচ্ছে প্রদীপ কুমার ব্যানার্জি, পিকে ব্যানার্জি মেমোরিয়াল, এটা কিন্তু এইবার হয়তোবা ফুটবল থেকে দেওয়া হচ্ছে। ইট নট নেসেসারি যে প্রত্যেকবার ফুটবল থেকে দেওয়া হবে, একজন ক্রিকেট থেকে হতে পারে, আর ইস্টবেঙ্গল থেকেই হবে। কোচেদের জন্য ইয়েস, জাস্ট ফর কোচেস। এটা ফুটবল কোচ না, যে কোনো কোচ হতে পারে, যে কোনো কোচ হতে পারে। এইবার আমাদের মনে হয়েছেন কোয়াদ্রাত এই পুরস্কারের জন্য একদম স্বাভাবিক চয়েস, যেটা কল্যাণদা বলেছেন। সো আমি জাস্ট একটু এই ক্লিয়ারিফিকেশনস গুলো করলাম এবং সবাইকে আমন্ত্রণ জানালাম। সানিয়া মির্জার বাবা এবং আমাদের মোহাম্মদ সামির বাবা, মোহাম্মদ সামির না, মোহাম্মদ সামি নিজে, স্বামীর বাবার কথা বলে একটু ক্লিয়ার। স্বামীর বাবা নন, স্বামী আসছেন প্রাইড অফ বেঙ্গল অ্যাওয়ার্ড নিতে। মোহাম্মদ সামি উপস্থিত থাকবেন সেদিন সন্ধ্যে 6টা থেকে। আর মানে আর এইটা একটা হয়তোবা আপনাদের বলাতে দাদা আবেগ নিয়ে বলেছেন, হয়তোবা সানিয়া মির্জার নাম অনেকবার বলেছেন, সানিয়া মির্জা নয়, উপস্থিত থাকবেন তাকে যিনি তৈরি করেছেন, হ্যাঁ, মেকার অফ এ চ্যাম্পিয়ন, মানে ইমরান আজিজ মির্জা। কিন্তু আবারও বলছি, আপনারা প্রত্যেকে উপস্থিত থাকবেন। আর আপনাদের মাধ্যমে এই যদি এই বিবরণী বা যারা যারা পুরস্কৃত হচ্ছেন তাদের নাম যদি পুরো বাংলা, পুরো দেশ জুড়ে ছড়িয়ে যায়, তারা উপস্থিত থাকবেন। তারা যদি সবাই উপস্থিত হন তাহলে ইস্টবেঙ্গল ক্লাব গর্বিত হবে আর সম্মানিত হবেন এই আমাদের
প্রাণপ্রিয় খেলোয়াড়রা, সেটা সৌরভ গাঙ্গুলি হোক, মোহাম্মদ সামি হোক, যারা মাঠে নেমে শুধু বাংলাকে নয় ভারতকে গর্বিত করেছে। এবং আরেকটা জিনিস আপনি যদি বলে দেন খুব ভালো হয়, পরপর কি কি সম্মানটা পাচ্ছে শুধু লিস্টটা একবার যদি আপনি ঠিক আছে, আমরা যেটা দাদা বলেছেন, প্রথম সম্মানটা হচ্ছে ভারত গৌরব, সেটা আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের অধিনায়ক তথা ভারত ক্রিকেটের অধিনায়ক শ্রী সৌরভ গাঙ্গুলি পাচ্ছেন। তারপর ডক্টর রমেশ চন্দ্র মানে নশা সেন মেমোরিয়াল জীবন প্রীতি সম্মান পাচ্ছেন ফুটবলার শ্রী রঞ্জিত মুখার্জি। ব্যোমকেশ ঘোষ মেমোরিয়াল জীবন প্রীতি সম্মান পাচ্ছেন আমাদের প্রাক্তন ফুটবলার এবং অধিনায়ক শ্রী প্রশান্ত ব্যানার্জি। অজয় ঘোষ মেমোরিয়াল সাংবাদিক সম্মানে সম্মানিত হচ্ছেন শ্রী রাজদীপ সরদেশাই মহাশয়। পুষ্পেন সরকার মেমোরিয়াল সাংবাদিক সম্মানে সম্মানিত করা হবে শ্রী শরৎ চক্রবর্তী মহাশয়কে। প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল রেফারি সম্মানে সম্মানিত করা হবে শ্রী সুকৃতি কুমার দত্ত মহাশয়কে। আমি ভুল বললাম, পঙ্কজগুপ্ত মেমোরিয়াল রেফারি সম্মানে সম্মানিত করা হবে সুকৃতি কুমার দত্ত মহাশয়কে। প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল রেফারি সম্মানে সম্মানিত করা হবে শ্রী জয়ন্ত ব্যানার্জিকে। বনওয়ারিলাল মেমোরিয়াল বছরের সেরা ফুটবলার সম্মানে সম্মানিত করা হচ্ছে নন্দকুমার সেকারকে, ইস্টবেঙ্গলের বছরের সেরা ফুটবলার। ইস্টবেঙ্গলের সেরা বছরের উদীয়মান খেলোয়াড় জীবনপ্রীতি মেমোরিয়াল সম্মান পাচ্ছেন আমাদের প্রভুসুতন সিং গিল। গোপাল বোস মেমোরিয়াল বছরের সেরা ক্রিকেট খেলোয়াড় সম্মান পাচ্ছেন ইস্টবেঙ্গল ক্লাবের ক্যাপ্টেন এবং ইস্টবেঙ্গল ক্লাবের সেরা রান গেটার সাত্তকী দত্ত। স্বপন বল মেমোরিয়াল সমর্থক সম্মানে সম্মানিত হচ্ছেন শ্রী মুকুল গাঙ্গুলি এবং শ্রী গণেশ দাস। দ্য মেকার অফ এ চ্যাম্পিয়ন সম্মানে সম্মানিত করা হচ্ছে ইমরান আজিজ মির্জা সাহেবকে। প্রদীপ কুমার ব্যানার্জি মেমোরিয়াল সম্মানিত করা হচ্ছে এবছরের মতো কার্লেস পদ্রেটকে। প্রাইড অফ বেঙ্গল সম্মানিত করা হচ্ছে প্রখ্যাত ক্রিকেটার মোহাম্মদ সামিকে। এই হলো এইবারের যারা সম্মানে আমরা যাদের সম্মান জানিয়ে সম্মানিত হচ্ছি তাদের একটা সংক্ষিপ্ত তালিকা। আর এই সম্মান সত্যিকার অর্থে আমাদের সবার সম্মান হয়ে উঠবে, গর্বের হয়ে উঠবে আপনাদের সকলের উপস্থিতিতে। 30 তারিখ কি অরূপ রায় থাকছেন? 30 তারিখ অরূপ রায় মহাশয় উপস্থিত থাকছেন বিকেল 3টের সময় ক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ উৎসব। আর 1 তারিখ এই বৃক্ষরোপণ উৎসবটাকে আমরা সারা বাংলাতে ছড়িয়ে দেব। শুধু ইস্টবেঙ্গল সমর্থক না, যারা এই পরিবেশকে ভালোবাসেন, আমরা আপনাদেরও অনুরোধ করছি আপনারাও এই বৃক্ষরোপণ যজ্ঞে, ইস্টবেঙ্গল যেটা ইনিশিয়েটিভ নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব, সেই বৃক্ষরোপণ যজ্ঞে অংশগ্রহণ করুন। 1 তারিখে অনুষ্ঠান প্রধান অতিথি কে থাকছে? 1 তারিখ অনুষ্ঠানে আমরা রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়কে আমন্ত্রণ জানিয়েছি। উপস্থিত